নমস্কার। বাংলা স্ফিয়ারে রাত্রির 8:30টার ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আর কোনো লাইভ টাইমের ঝুঁকি না নিয়ে আমি সোজা রেকর্ড করে আপলোড করে দেবো বলে মনস্থ করেছি। দেখুন, আমি ঠিক বুঝে উঠতে পারছি না সদ্য প্রাক্তন হওয়া মাননীয়ার দৃষ্টান্তে আমাদের নতুন মুখ্যমন্ত্রী আক্রান্ত হয়েছেন কিনা, কিংবা বলতে পারেন তার রোগে। গত 15 বছর ধরে আমরা যে একটা জিনিস দেখে গেছি, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ছোটো খাটো ঘটনাকেও একটা মিডিয়া স্পেকটেকলে পরিণত করতেন। লাইভ কভারেজ, বিশাল বড় বড় স্টেডিয়াম, হয়তো ছুঁচোকে কিছু খাওয়ানোর অনুষ্ঠান, সেটা তারপরে ধনধান্য, আরও নানাবিধ সব নতুন নতুন স্টেডিয়াম এখন বাংলায় তৈরি হয়েছে না, তাদের ভরা প্রেক্ষাগৃহে আমরা দেখতাম এইসব অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট। আজকে দেখলাম শুভেন্দু অধিকারীর একটা অনুষ্ঠান, যেখানে বিএসএফের হাতে এই বেশি নয়, মাত্র 25 না 27 কিলোমিটার জমি তুলে দেওয়া হলো। সেটা কিভাবে কতখানি ঘটা করে এই নবান্নের সভাঘর থেকে সরাসরি সম্প্রসারিত হলো। দেখুন, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন 10-12 দিন, তিনি যেখানেই যাবেন ক্যামেরা তার পিছনে পিছনে দৌড়বে। এটা আমার বলার জন্য আটকাবে না, আমি না বললেও আটকাতো না। এবং সেই কারণেই আগে যেমন আমরা দেখতাম টেলিভিশন জুড়ে শুধু মমতা নয় অভিষেক, মমতা নয় অভিষেক, এই বেহদ্দ আমাদের বাংলা চ্যানেলগুলো এখন ঠিক সেই রকমই রিলিজিয়াসলি সকালে দাঁত মেজে অফিসে ঢুকেই কোথায় শুভেন্দু সেটাকে খুঁজে বের করে তার পিছনে পিছনে দৌড়চ্ছেন। যা করছেন তারই লাইভ কভারেজ হচ্ছে। বাগডোগরা বিমানবন্দরে নামছেন, তার লাইভ কভারেজ। উত্তরকন্যায় কিছু করছেন, তার লাইভ কভারেজ। এবং কলকাতায় ফিরে এসে একই দিনে নবান্নের সভাঘরে একটা সুসজ্জিত কক্ষে বিএসএফের কাছে 25 কিলোমিটার না 27 কিলোমিটার জমি তুলে দিচ্ছেন। সেটাও একটা মস্ত বড় মিডিয়া ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এইভাবে মিডিয়াকে ব্যবহার করার পাস মাস্টারের নাম অবশ্যই শুভেন্দু অধিকারীর ওই, যাকে তিনি দেশের বৃহত্তম দল এবং কি যেন বলেন না, সেই নরেন্দ্র মোদী আমাদের দেশে এনেছেন। তারপর এই রোগটা প্রায় সংক্রামক আকার ধারণ করে এখন রাজ্যে রাজ্যে যে যেখানে শাসক আছেন তারাই মনে করেন ক্যামেরা না থাকলে জীবন বৃথা। এটা যে একটা ডাবল এজেড ওয়েপন, সেটা তারা বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা জনপ্রিয়তা যে খান হয়ে গেল, সেটা এই ক্যামেরার অতি ব্যবহারের জন্য। ভবিষ্যতে যখন কোনো নির্মোহ ইতিহাস লেখা হবে তৃণমূলের পতনের কারণ নিয়ে, তখন দেখা যাবে, তখন গবেষকরা নিশ্চয়ই খুঁজে বের করবেন কিভাবে মমতার ওপেন এক্সপোজার, তার অনর্গল মিথ্যা কথা বলা, আজে বাজে কথা বলা, যাকে খুশি তাকে চারটে গাল দিয়ে দেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওরকম তর্জনী তুলে শাসানি, দলটার কত বড় সর্বনাশ করেছে। অতএব সময় থাকতে আমার মনে হয় শুভেন্দু অধিকারীর উচিত হবে এই সংক্রমণের সিমটম দেখা দিলে এখন থেকেই সে ব্যাপারে সচেতন হওয়া।
কেননা ক্যামেরা যেমন প্রচারও দেয় তেমনি বাঁশও দেয়, এবং সেই বাঁশের কথাটা যখন দেয় তখন নেত্রীদের মাথায় থাকে না। এমনকি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তারা যখন মাথা চুলকন তখনও বুঝতে পারেন না আরে কেসটা এভাবে জন্ডিস কী করে হয়ে গেল। সে যাই হোক, আজকে দেখলাম প্রায় 600 কিলোমিটার এলাকা এখনো অরক্ষিত, তার মধ্যে 25 না 27 কিলোমিটার জায়গা বিএসএফের হাতে তুলে দেওয়াটা শতাংশের হিসেবে কত দাঁড়ায় আমি ঠিক অঙ্ক বা রাশিবিজ্ঞান ততটা বুঝি না, তো ফলে বলতে পারবো না, কিন্তু একটা অকিঞ্চিতকর সংখ্যা ছাড়া আর কিছু হবে বলে আমি মনে করি না। এই ঘটনাটা এই এত ঘনঘটা না করেও ঘটিয়ে দেওয়া যেত, এবং তারপরে হয় চিফ সেক্রেটারি, নয় কোনো ক্যাবিনেট মন্ত্রী, নতুবা কোনো হোম সেক্রেটারি অথবা কোনো আধিকারিককে দিয়ে একটা ছোট প্রেস কনফারেন্স করে বলে দেওয়া যেত। আবার সেটাও না করে একটা ছোটোখাটো প্রেস বিবৃতি দিয়েও বলে দেওয়া যেত। কেননা এই কাজটা যে করা হবে, এবং বিজেপি সরকার এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত ক্যাবিনেটে গৃহীত হবে, কথা তো কবে অমিত শাহ বলে গেছেন। সুতরাং এর মধ্যে নতুনত্বও কিছু ছিল না, অভিনবত্বও কিছু ছিল না, যেটা প্রত্যাশিত ছিল সেটাই হয়েছে। বরঞ্চ আমি বলবো 12 দিনে 25 কিলোমিটার দেওয়া গেছে বলে যারা খুবই উৎসাহ ব্যক্ত করছেন তাদের বোধহয় ধারণা নেই যে এই কাজটা সম্পূর্ণ করতে ঠিক কতদিন সময় লাগতে পারে। সে যাই হোক, আমি আজকে বসেছি এই যে ভারত বাংলাদেশ সীমানার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে 2-4টে কথা বলবো বলে। একটা ভিডিওয়ে সম্ভব না হলে একাধিক ভিডিও করব, কেননা অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনাই হয়নি। বস্তুত ভারত বাংলাদেশ সীমান্তটাকে আমাদের মিডিয়া প্রধানত একটা ল অ্যান্ড অর্ডার স্টোরি বলে মনে করেছে। এই দেখো চোরা চালানকারী ঢুকে গেল, ওই দেখো 4টে গরু সিংবা গিয়ে সীমানার উপরে চলে গেল, মালদায় উদ্ধার হলো হাজার হাজার টাকার জাল নোট, পাকিস্তানি আইএসআই কীভাবে ভারতবর্ষকে ব্যবহার করে আমাদের অর্থনীতিকে বিধ্বস্ত করে তুলছে তা নিয়ে ওই আরমার্কা একটা চ্যানেলে এমন চেঁচামেচি শুরু হয়ে যাবে যে প্রায় মধুসূদন অবস্থা হবে শ্রোতাদের। সুতরাং বর্ডার মানে ইট ইজ এ ম্যাটার অফ ল অ্যান্ড অর্ডার। আমার বক্তব্য আমাদের ফান্ডামেন্টাল গলদটা হচ্ছে এখানেই, এবং এই গলদটা এমনি অকারণে হয়নি। আমাদের মিডিয়া, বিশেষ করে আজকের পশ্চিমবঙ্গের মিডিয়া, তারা এতটা ভাষা জিনিসের উপর নির্ভর করে সারাটা দিন অতিবাহিত করে যে কোনো প্রশ্নের সামান্য গভীরে, এমনকি স্কিন ডিপ অ্যানালিসিসও তারা করে না। তারা কি জানে যে ভারতবর্ষের প্রতিবেশী নানা দেশের সঙ্গে আমাদের সীমানার দৈর্ঘ্য কতখানি? শুভেন্দু বা অমিত শাহ বারবার করে না বললে
তারা কি এটাও জানতেন যে ভারত বাংলাদেশ সীমানা কত কিলোমিটার বরাবর? সুতরাং আমার কাছে প্রশ্নটা আইন শৃঙ্খলার ততটা নয়, যতটা পারিপার্শ্বিক আরও অনেক বিষয়ের। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সীমান্ত যে একটা নিরাপত্তার, দেশের নিরাপত্তার অংশ হতে পারে, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই চেতনাটাই এদেশের ছিল না 1985 সালে রাজীব গান্ধী ওই আসামের বিক্ষুব্ধ ছাত্র সমাজের সঙ্গে ওই চুক্তি করার আগে পর্যন্ত। আমরা স্বাধীন হয়েছিলাম 1947 সালে, ভারত দ্বিখণ্ডিত হয়েছিল 47 সালের 15ই আগস্ট। এত রাজ্যের মধ্যে মাত্র দুটি রাজ্যের মধ্যে পেট ছিঁড়ে এই দ্বিখণ্ডিত কারবারটা হয়েছিল। সেই থেকে 1985, তার মানে ধরুন 57, 67, 77, 87, প্রায় 40 বছর ভারত শুধুই ঘুমায় রয়। সীমান্ত যে একটা আমাদের নিরাপত্তার প্রশ্নে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, এবং সীমান্ত রক্ষাও যে গুড গভর্নেন্সের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এইসব চিন্তা ভাবনা তো হালফিল আমলের। সত্যি কথা বলতে কি 47 থেকে 85 এর মধ্যে যা ক্ষতি হওয়ার অনেকখানি হয়ে গেছে। এখন আমরা যেটা করার চেষ্টা করছি সেটা অনেকটা একটা ফাটায় আমার মা মাসিরা যেরকম রিপু করতে বসতেন, অনেকটা সেই রকম। 47 থেকে 85 পর্যন্ত আমরা সীমান্তকে নিয়ে কোনো ভাবনা, দুর্ভাবনা কোনো কিছুই করিনি। ফলে এই 40 বছরের মধ্যে যারা ওপার থেকে এপারে এসেছেন, বিশেষ করে যারা শরণার্থী হয়ে আসেননি, তাদেরকে চিহ্নিত করা সম্ভব? 3 প্রজন্ম যাদের এখানে কেটে গেল, একটা গড়ের মাঠের মতো সীমান্তের সুযোগ নিয়ে, তাদের চিহ্নিত করবে কে? কার সে ক্ষমতা আছে বলুন তো? সুতরাং ইউ মে ইউজ ইট অ্যাজ ইউর পলিটিক্যাল বেড। কারণ এইসব কথা বললে একটা সম্প্রদায়ের মানুষের মনে ভীতির সঞ্চার করা যায়, আরেকটা সম্প্রদায়ের মানুষের মনে তাদের অ্যাড্রিনালিন কিছুটা হলেও পাম্প করে দেওয়া যায়। কিন্তু যখন মানুষকে এই ধরনের লাইভ স্ট্রিমিং করে কোনো তথ্য জানাবেন, তখন দয়া করে একেবারে বিশদে গিয়ে যাবতীয় তথ্য পেশ করবেন। সেটাই কিন্তু একটা ডেমোক্রেসিতে অ্যাকাউন্টেবল গভর্নমেন্টের কাছে আমরা প্রত্যাশা করি। আজকে কতটা জায়গা এখনো অরক্ষিত আছে এবং কিভাবে পূর্বতন সরকারের অসহযোগিতা এই সীমান্তে কাঁটাতার দেওয়ার প্রয়াসকে কার্যত একেবারে ব্যাকবার্নারে ঠেলে দিয়েছিল, এ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যত সময় ব্যয় করলেন, তার ভগ্নাংশও কি তিনি বললেন যে মোট সীমানার পরিমাণ যাই হোক, কোন জেলায় কত এখনো অরক্ষিত আছে?
এর মধ্যে কতটা স্থলপথ, কতটা নদীপথ, নদীপথ কোথায়, এবং কেন এই ভারত বাংলাদেশ সীমানা পাহারা দেওয়া বা নজরদারি করা একেবারে প্রায় শিবেরও অসাধ্য, এইসব কথা কি তার মুখ থেকে শুনতে পেলাম? যদি পেতাম তাহলে এই মিডিয়া স্পেকটাকল ওয়াজ ওয়ার্থ ইট, কিন্তু তা তো পাইনি। যেটা পেয়েছি, এতদিন শুনে এসেছি অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া আবার কে? বিএসএফ কি আমরা কন্ট্রোল করি? সীমানা কি আমাদের হাতে? এই বোকা বোকা ছেঁদো কিছু কথা একটা আপাদমস্তক অশিক্ষিত সরকারের নেতাদের মুখ থেকে শুনতে 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 গত 15 বছর ধরে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। Now we expect this new government to put things in perspective and not use this, not weaponize border for limited political benefit. এতে কোনো লাভ হবে না। অতএব আমি যে কথাটা বলছি যে 1985 সালে আসাম অ্যাকর্ডের আগে এই যে পূর্বাঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্তের গুরুত্ব সম্পর্কে ভারত রাষ্ট্রের কোনো চেতনাবোধই ছিল না, সেখান থেকে গপ্পটা শুরু করতে হবে। তার আগে যা হবার তো হয়েই গেছে। আসাম এজিটেশন শুরু হয়েছিল প্রধানত এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকে কেন্দ্র করেই। ফখরুদ্দিন আলী আহমেদ বলে একজন ভদ্রলোক, যিনি একদা দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষের রাষ্ট্রপতির পদে বসেছিলেন, তার প্রত্যক্ষ মদতে এবং প্রশ্রয়ে আসামে যে ধরনের বাংলাদেশি মুসলিমদের ইনফিল্ট্রেশন হয়েছে তা অকল্পনীয়। ফলত যারা ওই আসাম উপত্যকার আদি অধিবাসী সহ্য করতে 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 একদিন তারা বিক্ষোভে ফেটে পড়েছিল, এবং সেই বিক্ষোভের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল ছিল না, কিন্তু ছিল ছাত্র সমাজ, আসু আর অসম গণ পরিষদ। সেই আন্দোলনের তোড় গতি তীব্রতা এতটাই ছিল যে রাজীব গান্ধী নতজানু হয়ে বসে তাদের কথা শুনতে বাধ্য হয়েছিলেন এবং চুক্তি করেছিলেন। সেই চুক্তি অনুসারে আসামে এনআরসি করার কথা বলা হয়েছিল। একটা কাট অফ ডেট তৈরি হয়েছিল, যার পরে যারা আসবে উইল বি ট্রিটেড অ্যাজ ইনফিল্ট্রেটার্স। এই যে আসামে এসআইআর হলো না কেন, শুধু বাংলায় হচ্ছে কেন? আমাদের কালীঘাটবাসিনী তাঁরা একেবারে নিজস্ব মিথ্যার স্টাইলে এসআইআর বিরোধিতা করতে গিয়ে কতই না বাকতাল্লা করলেন। হয় তিনি জানেনই না যে এনআরসি আসামে করার ব্যাপারটা জন্ম নিয়েছিল সেই 85 সালের আসাম অ্যাকর্ডে, এবং আসাম ওয়াজ ট্রিটেড কমপ্লিটলি ডিফারেন্টলি ফ্রম দ্য রেস্ট অফ ইন্ডিয়া। ইভেন দেন, এমনকি সেই সময়েও পশ্চিমবঙ্গের দিকে কেউ ফিরেও তাকায়নি।
আসামে অ্যাজিটেশন হচ্ছে, অহমিয়ারা খেপে ফায়ার, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকারের পক্ষে বসে বসে তা দেখা সম্ভব নয়। অতএব সেই প্রথম কেন্দ্রের টনক নড়ল, জানি বাবা ভারতবর্ষের এতগুলো রাজ্যের উপর দিয়ে তো একটা অরক্ষিত সীমানা চলে গেছে, এবং বছরের পর বছর, দশকের পর দশক কেটে গেছে, আমরা তো কোনো ব্যবস্থা নিইনি। আমি যেহেতু কয়েকটা এপিসোডে এটা করব, অতএব কোনো এপিসোডই সেইভাবে আপনাদের ভারাক্রান্ত করার জন্য দীর্ঘ সময় ধরে করব না। শুধু একটা প্রশ্ন হচ্ছে যে আসলে আমাদের ভারতবর্ষের চারদিকে অন্তত হাফ এ ডজন প্রতিবেশী আছে। সত্যি কথা বলতে কি, তাদের একটি রাষ্ট্রও ভারতবর্ষের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করে না। সে তারা মুখে যাই বলুক, এত বৃহৎ প্রতিবেশীর পাশে বাস করার জন্য প্রোফর্মা কিছু রিয়াকশন তাদেরও দিতে হয়, দিয়েও যাচ্ছে, কিন্তু সেটা তাদের মনের কথা নয়। পাকিস্তান বলুন, চীন বলুন, বাংলাদেশ বলুন, নেপাল বলুন, একমাত্র ভুটান সীমান্তটা তুলনায় ভালো। শ্রীলঙ্কা, তামিলনাড়ু শ্রীলঙ্কার মাঝখানে যে পক স্ট্রেট, তা নিয়ে কি গন্ডগোল কম হয়েছে? সে যাই হোক, এই যে এতগুলো দেশ মিলিয়ে আমাদের যে সীমানার পরিধি, সেটা কত জানেন? 15,000 কিলোমিটার। এখন ইদানিং বড় শুনতে পাই গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স, সুশাসন, সুশাসন। তো সীমানার সুরক্ষা কি গুড গভর্নেন্সের অংশ নয়? অবিচ্ছেদ্য অংশ নয়? এখন অংশ ভুলে যান, সীমান্ত নিরাপত্তা অ্যাজ এ কনসেপ্ট was neglected so brazenly, তারই পরিণাম আজকে আমাদের ভুগতে হচ্ছে। অন্যথায় কাশ্মীর উপত্যকার এত বড় একটা অংশ পাকিস্তানি নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরে আমরা কিছু করতে পারিনি কেন? এখন 1962-তে চীনা আগ্রাসনের সামনে আমাদের লজ্জাজনক আত্মসমর্পণ থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারিনি কেন? দেখুন, শেষ কথাটা প্রথম পর্বের বলে যাই, সেটা হলো 2017 সালে সংসদের উভয় কক্ষ মিলিয়ে পি চিদম্বরমের নেতৃত্বে এই সীমান্ত সুরক্ষার বিষয়টি নিয়ে একেবারে সরেজমিনে খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা পড়েছিল সংসদে। তার পরের বছরও এই কমিটি আরেকটা রিপোর্ট দিয়েছিল। তারপর যা হয়, ধুলোর আস্তরণের তলায় এদেশে সব কিছুই চাপা পড়ে, এই রিপোর্টও চাপা পড়ে গেছে। কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টের পক্ষে সেই প্রথম সীমান্ত রক্ষাকে রাষ্ট্র পরিচালনার এবং গুড গভর্নেন্সের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেখানে একটা প্যারাগ্রাফ লিখেছিলেন চিদম্বরমের নেতৃত্বাধীন কমিটি। তাতে লেখা ছিল, হিস্ট্রি টেলস আস
that as a nation we have for long been callous and lackadaisical in our approach to border security, relegating this important job to the back burners. Pitted against hostile Pakistan, our rulers were constrained to pay attention to the western border, while the eastern border was completely overlooked. ইতিহাস লাঞ্ছিত আমাদের এই হতভাগা পশ্চিমবঙ্গ কোনো ক্ষেত্রেই ছাগলের তৃতীয় সন্তানের অতিরিক্ত গুরুত্ব পায়নি। এই সত্যটা মেনে নিয়ে এটাকে হকিকত জ্ঞান করে সীমান্ত সংক্রান্ত যে কোনো আলোচনা শুরু হওয়া উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন, কাল ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে।